নমস্কার, আমি প্রবীণ। প্রতিদিনকার মতো আজও আমি নিয়ে চলে এসেছি এই পঞ্চম শ্রেণীর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেধা অন্বেষণ 2024 প্রশ্নবিচিত্রা বই থেকে আমরা এখনো পর্যন্ত 5টি পর্ব তুলে ধরেছি। আজ আমরা 6ষ্ঠ পর্ব তুলে ধরব। এই পর্বে আমরা ঠিক গত পর্বগুলির মতোই এবং সেই সঙ্গে 2015 এবং 2022-এর যে প্রশ্নপত্র আমরা সমাধান করেছি, ঠিক সেই রকমই প্রশ্নগুলো আছে, যা আগামী অক্টোবর মাসে যে মেধা অন্বেষণ বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পঞ্চম শ্রেণীর পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে গণিতের এই সম্পর্কিত অঙ্কগুলি থাকবে, অর্থাৎ হুবহু এই অঙ্কগুলি পেয়ে যেতে পারো অথবা এরকম ধরনের। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তার সাথে সাথে অবশ্যই বলে রাখি যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি না সাবস্ক্রাইব করো তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো থেকে তোমরা বঞ্চিত রয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করবো আমাদের এই মেধা অন্বেষণ 2024-এর প্রস্তুতি শুরু। এটি আমাদের 6ষ্ঠ পর্ব। তো দেখো, এই পর্বে তোমরা এখানে দেখতে পাবে যে সমস্ত প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর সমাধান আমরা তুলে ধরছি। তো দেখো, একের দাগে কি রয়েছে না, একের দাগে বলা আছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ করো প্রথমে কয়ের দাগে। কয়ের দাগের অঙ্কে বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের ড্যাশ জোড়া সমান্তরাল বাহু থাকে। তো দেখো, এটা ট্রাপিজিয়াম সম্পর্কে তোমাদের একটা ধারণা আমি দিয়ে রাখি। এটা হলো একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এই দুটো হলো সমান্তরাল আর এই দুটো হলো তির্যক। এরা হলো তির্যক বাহু আর এরা হলো সমান্তরাল বাহু। তাহলে বলা আছে একটি ট্রাপিজিয়ামের ড্যাশ জোড়া সমান্তরাল বাহু থাকে, এক জোড়া সমান্তরাল বাহু থাকে। সেখানে লিখবো, তাহলে শূন্যস্থানে হবে এক জোড়া, এক জোড়া। এটা হবে আমাদের এই একের দাগের কয়েক প্রশ্নটির উত্তর। এবার খ, বলা আছে বর্গক্ষেত্রের বাহু বর্গক্ষেত্রের ড্যাশের বর্গমূল। কার বর্গমূল না, বর্গক্ষেত্র এর ক্ষেত্রফলের বর্গমূল হলো বাহু দৈর্ঘ্য। এটা হবে ক্ষয়ের দাগের উত্তর হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের বর্গমূল হবে কি না, বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য। গয়েতে বলা হয়েছে 500 এর 0.5% সমান কত? তাহলে গয়েতে আছে কত বলেছে না, 500 এর 0.5% সমান সমান আমরা লিখব 500 গুণ 5/100। শতকরার জন্য আমরা 100 নিলাম আর দশমিকটা তোলার জন্য আমরা নিচে আরো 10 দেব। তাহলে একটা দুটো শূন্য। এখন 5 2 এ 10 সমান সমান কি পাচ্ছি, 5 এ 2 মানে 2.5। তাহলে 500 এর 0.5% সমান হবে 2.5। এবার দেখো ঘয়ের অঙ্ক। ঘয়ের অঙ্কে কি বলা আছে না, বলা রয়েছে 75 ডিগ্রি সম্পূরক কোণের অপর কোণটির মান কত? 75 ডিগ্রি কোণের, তাহলে আমরা কি জানি না, সম্পূরক কোণের দুটি কোণের মান হলো 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 75 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা হবে 180 বিয়োগ 75 সমান সমান 5 × 10 5 দাও 10, 7 × 8 8 মিলে গেল 0, অর্থাৎ 105 ডিগ্রি। তাহলে অপর কোণটা হবে, সম্পূরক কোণের অপর কোণটি হবে 105 ডিগ্রি। এবার দেখো মোট দাগের অঙ্ক। মোট দাগের অঙ্কে কি বলা আছে? বলা আছে 2.001 ভাজিত 2 সমান কত? বাইরে প্রচন্ড গরম। তো দেখো রয়েছে 2.001 ভাজিত 2 আছে। তাহলে এক্ষেত্রে আমরা দশমিকটা তোলার জন্য কি করবো না, এক্ষেত্রে তিনটে পর দশমিক ছিল, তাই একটা পিঠে তিনটে শূন্য দেবো, দশমিক তুলে দেবো। এখন 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে? 2 × 1 2 যায় না, দুটো শূন্য, 1 আছে তাও যায় না, 0। এবার দশমিক 2 পাশে 10 সমান সমান আমরা পাচ্ছি কত না, 1000.5 বাই নিচে আছে আবার 1000। তাহলে এই 1000 ছিল, অর্থাৎ আরো 3 ঘর বাঁ দিকে দশমিকটা সরে আসবে। তার মানে এখানে রয়েছে, তাহলে অবস্থানটা হবে 1.0005। এই হবে আমাদের এই একের দাগের 5টি অঙ্কের সমাধান। তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে আমাদের এই 6ষ্ঠ পর্ব 30 নম্বরের সমাধান আমরা করে দেব, যা এই তোমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অঙ্কগুলি এসে থাকে, ঠিক সেই রকম ধরনের বহু প্রশ্নের উত্তর আমরা সমাধান করছি। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো।
আর তার সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাবো ওই 2 এর দাগের অঙ্কগুলির সমাধানের প্রশ্ন। 2 এর দাগে কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে যে ঠিক তার মাথায় ঠিক চিহ্ন দাও। অর্থাৎ আমাদের 4টি অপশন দেওয়া আছে, সেই অপশন থেকে সঠিক উত্তরটাকে বাছতে হবে। তো দেখো কয়েক দাগের প্রশ্নে কি বলেছে, কয়েক দাগের প্রশ্নে বলেছে 0.025 কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কি পাবো। 0.025 একে আমাদের সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 25 লব হবে, আর দশমিকের পরে যেহেতু 3টে সংখ্যা ছিল তাই আমরা একের পিঠে 3টে শূন্য দেবো। এখন এটা কাটাকাটি করবো, 25 একে 25, 25 4 হবে 100, শূন্যটা বসে গেল, সমান সমান 1 এর 40। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে, একের দাগে রয়েছে 1 এর 20, 2 এর দাগে 3 এর 20, 3 এরটা রয়েছে 3 এর 40, আর 4 এরটা রয়েছে 1 এর 40। তার মানে এই 4 এর অপশনটা হবে সঠিক উত্তর। এবার দেখো ক্ষয়ের দাগের অঙ্কের সমাধান কি বলছে, বলছে একটি আয়তঘনের শীর্ষবিন্দু সংখ্যা। আয়তঘন ছবিটা সম্পর্কে একটু তোমাদের ধারণা তৈরি করি। তো দেখো এটা হলো একটা আয়তঘন, এই আয়তঘন এর শীর্ষবিন্দু সংখ্যা আমাদের রাখতে হবে। তাহলে এটা হলো একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে, এখানে একটা, পাঁচটা, এখানে একটা, ছটা, এখানে সাতটা, না আটটা। তাহলে একটা আয়তঘনকের শীর্ষবিন্দু সংখ্যা হবে 8টি, অর্থাৎ ক্ষয়ের দাগের উত্তর হবে 8। তার মানে কোন অপশনটা হলো, এক্ষেত্রে 2 এর অপশনটা হবে সঠিক উত্তর। এবার দেখো গয়ের দাগের অঙ্কে কি বলছে, বলছে 2.6 ঘন্টা, তাহলে কত ঘন্টা কত মিনিট। তাহলে 2.6 ঘন্টা সমান সমান 2 ঘন্টা আর 0.6, এটাও ঘন্টা আছে, একে আমরা কি করবো, দশমিক এটা রয়েছে এটা মিনিট করে দেবো, 60 দিয়ে গুণ করবো, এত মিনিট। তাহলে কি পাচ্ছি, সমান সমান পাবো 2 ঘন্টা আর 6 6 36। এবার এক শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম, একটার পর দশমিক, তার মানে 2 ঘন্টা 36 মিনিট। অর্থাৎ কত দাগের অপশনটা হলো এক্ষেত্রে, না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 এর দাগের অপশনটা হলো সঠিক উত্তর, অর্থাৎ এক্ষেত্রে 2 এর অপশনটা হবে সঠিক উত্তর। এবার ভয়ের দাগের অপশনে কি বলা আছে, এখানে বলা আছে 0.729, একে আমাদের ভগ্নাংশ আকারে বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করে আমরা দেখব। 0.729 মানে দশমিকের পরে যে সংখ্যাটা 7, 7 দশাংশ, 2 শতাংশ আর 9 সহস্রাংশ, মানে 7 এর 10 যোগ 2 এর 100 যোগ 9 এর 1000। এক্ষেত্রে তাহলে কোন অপশনটা সঠিক, না এক্ষেত্রে 7 এর 10, 2 এর 100 আর 9 এর 1000, অর্থাৎ একের দাগের অপশনটা হলো এর সঠিক উত্তর। এবার দেখো উমর দাগের অঙ্ক, উমর দাগের অঙ্কটা কি বলছে, উমর দাগের অঙ্কে বলেছে, দেখো পরের পৃষ্ঠায় রয়েছে, এখানে বলা আছে 852/1420 এর লঘিষ্ঠ আকার কি। তাহলে 852 আর আছে 1420, 1420 সমান সমান কি হবে, আমরা এই 852 সংখ্যাটাকে ভাঙব। 852 একে 2 দিয়ে ভাঙলে হবে 2 4 8, 2 দুগুণে 4, 2 6 12, আবার 2 দিয়ে গেল, 2 দুগুণে 4, 2 1 কে 2, 2 3 6, আবার 3 দিয়ে গেল, 3 7 21, 3 1 কে 3। এবার 1420, এই 1420 কে যদি ভাঙি আমরা, 2 7 14, 2 1 কে 2, আবার 71 দিয়ে চালিয়ে দিচ্ছি, 71 10 2 710 আর 2 5 10। এক্ষেত্রে আমরা এই দুটো উৎপাদক বিশেষণের মধ্যে আমরা যেগুলো রয়েছে সাধারণ সেগুলো আমরা কেটে দেব। 2 2 কাটা যাচ্ছে, এখানেও 2, এখানেও 2 কাটা গেল, এখানে একটা 71 আছে, এখানেও একটা 71 আছে, কেটে গেল। অর্থাৎ 852 থেকে থাকছে মাত্র 3, তাহলে এখানে থাকবে 3 আর এখানে থাকছে কত না 5, অর্থাৎ 3 এর 5 হবে এক্ষেত্রে এই কোণ দাগের অঙ্কটির সমাধান। তাহলে আমরা দেখে নেব অপশনটা, কোন অপশনটি রয়েছে এক্ষেত্রে, না এক্ষেত্রে দেখতে পাচ্ছি 3 এর 5 আমরা পেয়েছি, তার মানে 3 এর দাগের অপশনটা হবে সঠিক উত্তর। অর্থাৎ এই হলো আমাদের 2 এর দাগের যে গুরুত্বপূর্ণ 5টি অঙ্ক তাদের সমাধান। তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলির সমাধান পেতে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবারও আবেদন রাখবো যে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, এই ভিডিও কেটে বেরিয়ে দিও না, সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে আগামী দিনে এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমরা তোমাদের এই পঞ্চম শ্রেণীর যে মেধা অন্বেষণ বা বলা যেতে পারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে মেধা অন্বেষণ সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে তোমাদের কোনো বাধা থাকবে না। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পর্বে, আগিয়ে যাবো আমরা।
তো এবার চলে যাবো আমরা 3 দাগে হবে। 3 দাগে অঙ্ক, 3 দাগে বলেছে কেবল উত্তরটি লিখতে হবে আমাদের। বলা আছে দেখো 3 দাগের অপশনগুলো দেওয়া আছে এখানে অঙ্কগুলো, আমরা তাদের সমাধান করছি। তাহলে এখানেও রয়েছে কিছু শূন্যস্থানে ঘর রয়েছে, সেই ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। তাহলে কি রয়েছে এখানে, কয় দাগে বলা আছে একটি গোলকের বক্রতল কয়টি, একটি গোলক, এই বক্রতল কয়টি, একটি তল, সেটা হলো বক্রতল, একটি বক্রতল, একটি বক্রতল, একটি তল থাকে গোলকের, সেটা হলো বক্রতল। এটা হলো কয় দাগের উত্তর। এবার ক্ষয়তে বলছে 7/15 এর সমান মানের ভগ্নাংশটি লেখো যার লব হরের বিয়োগফল 40, লব এবং হরের বিয়োগফল 40। তাহলে দেওয়া আছে কি 7/15। এক্ষেত্রে এই 7/15 আমাদের এর সমতুল্য একটা ভগ্নাংশ বার করতে হবে যাদের লব এবং হরের অন্তর বা বিয়োগফল 40। এখন আমাদের যে ভগ্নাংশটা রয়েছে সেই ভগ্নাংশে যদি আমরা দেখি তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে পাবো আমরা 8, বিয়োগফল হলো তাদের 8। তাহলে 40 হতে গেলে কি হবে না 40 ভাজিত 8 সমান 5। তার মানে আমাদের লব এবং হরকে আমরা এই 5 দিয়ে ভাগ করব, ভাগফলটা দিয়ে। তাহলে 5 সাথে হবে 35 আর 5 পনেরো হবে 75। তার মানে 35 এর 75 হবে আমাদের এই 7/15 এর সমতুল্য একটি ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব এবং হরের বিয়োগফল হলো 40। তো এই গেল আমাদের ক্ষয় দাগের অঙ্কের সমাধান। এবার চলে যাবো আমরা গয়ের দাগের অঙ্কে কি বলেছে, গয়ের দাগের অঙ্কে বলছে 91 ডিগ্রি স্থূলকোণের বিপরীত কোণটির মান কত। বিপরীত কোণ সবসময় কি হবে না দুজনে মিলে হবে এদের কত না 180 ডিগ্রি। তাহলে এই 180 বিয়োগ 91 ডিগ্রি সমান সমান কত, 1 × 10 9 × 10 9 1 10 10 × 18 8 × 18 অর্থাৎ 89 ডিগ্রি। তাহলে অপর কোণটি হবে বা বিপরীত কোণটি হবে 89 ডিগ্রি। এবার চলে যাব আমরা ঘয়ের অঙ্কে। ঘয়ের দাগের অঙ্কে কি বলেছে, বলেছে পরিমাণ হিসাবে এই 179.9 ডিগ্রি কোণ, এটা কি কোণ, এই কোণটা হলো আসলে কি না এটা হলো স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে, স্থূলকোণ হচ্ছে যে কোণটির মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রির তুলনায় ছোট বা অপেক্ষা ছোট। তাহলে এটা 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে এটা হবে স্থূলকোণ। স্থূলকোণ, স্থূলকোণ। এবার দাগের অঙ্ক, দাগের অঙ্কে বলছে কি 80 থেকে 100 এর মধ্যে কয়টি যৌগিক সংখ্যা আছে। তো দেখো সংখ্যাগুলো দেখো, যৌগিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাগুলো উৎপাদক বিশ্লেষণ করলে আমরা দুটোর বেশি উৎপাদক পাবো তারাই হবে যৌগিক সংখ্যা। তো সেক্ষেত্রে 80 একটি যৌগিক সংখ্যা, 81 একটি যৌগিক সংখ্যা, 82 একটি যৌগিক সংখ্যা, 84 একটি যৌগিক সংখ্যা, 85 একটি যৌগিক সংখ্যা, 86 একটি যৌগিক সংখ্যা, 87 হবে একটি যৌগিক সংখ্যা, 88 হবে একটি যৌগিক সংখ্যা, আর 90 হবে একটি যৌগিক সংখ্যা, 91 হবে একটি যৌগিক সংখ্যা, 92 হবে একটি যৌগিক সংখ্যা, 93 হবে একটি যৌগিক সংখ্যা, 94 হবে একটি যৌগিক সংখ্যা, 95 হবে একটি যৌগিক সংখ্যা, 96 হবে যৌগিক সংখ্যা, 98 হবে যৌগিক সংখ্যা, 99 হবে যৌগিক সংখ্যা, আর 100 হবে যৌগিক সংখ্যা। তাহলে এইগুলো হবে আমাদের যৌগিক সংখ্যা। তার মানে কটা পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে 80 থেকে 100 এর মধ্যে রয়েছে কটি যৌগিক সংখ্যা না 18টি। 18টি। এই হলো আমাদের এই পর্বের 3 দাগের 5টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। তো এরকমই অঙ্কগুলো আমাদের প্রত্যেকটা যে পরীক্ষা হয়েছে পঞ্চম শ্রেণীর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণে, সেখানে কিন্তু বারে বারে এই অঙ্কগুলো এসেছে। এরপর আমরা তুলে ধরবো বাকি 15 নম্বরের যে কোষে বড় অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ বড় 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 যে অঙ্কগুলো আমাদের লিখিত যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমাদের তুলে ধরবো আমরা এবার। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমরা আগামী দিনে অবশ্যই ভালো নম্বর নিয়ে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ উঠতে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো 4 দাগের প্রশ্নে। দেখো 4 দাগের প্রশ্ন, 4 দাগের প্রশ্নে কি রয়েছে, এখানে বলা আছে কেবল উত্তরটি লিখতে বলেছিল, আমরা করলাম 3 দাগে। আর 4 দাগে রয়েছে নিচের অঙ্কগুলি কোষে দেখা। এক্ষেত্রে আমাদের কোষে দেখাতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা ভালো করে লক্ষ্য করো কিভাবে আমরা এই বড় অঙ্কগুলোর সমাধান খুব কম সময়ে তোমাদের বোধগম্য হয়, ঠিক তেমন ভাবেই তুলে ধরছি। তো দেখো কয়েক দাগের অঙ্কের এবার সমাধান করব। এখানে বলেছে পিন্টুদের খেলার মাঠটি 120 মিটার লম্বা এবং 80 মিটার চওড়া। পিন্টুদের খেলার মাঠটি
115 মিটার লম্বা এবং 85 মিটার চওড়া। একটা পিন্টুদের আর মিন্টুদের। তাহলে একটা প্রথমেটা রয়েছে পিন্টুদের। পিন্টুদের এটা বলা আছে 120 মিটার লম্বা আর 80 মিটার চওড়া। এটা হলো পিন্টুদের। পিন্টু। আর মিন্টুদেরটা রয়েছে, এটা একটা আয়তাকার খেলার মাঠ। এই খেলার মাঠটা বলা আছে 115 মিটার লম্বা আর 85 মিটার চওড়া। এটা হলো মিন্টুদের। তাহলে একটা হলো পিন্টুদের খেলার মাঠ আর একটা হলো পিন্টুদের খেলার মাঠ। এবার আর ক্ষেত্রে কি ক্ষেত্রফল আমরা বার করবো, কেন বলেছে কাদের খেলার মাঠটি বড় পাবে, কাদের মাঠটি বড়। তাহলে পিন্টু খেলার মাঠে পিন্টুদের খেলার মাঠের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই 120 গুণ 80 সমান সমান 8 × 12 = 84, 8 × 12 = 96, আর এই দুটো শূন্য বসে গেল, বর্গ মিটার। অর্থাৎ 1696 মানে 9600 বর্গ মিটার হলো এই পিন্টুদের যে মাঠটা রয়েছে তার ক্ষেত্রফল। এবার মিন্টুদের খেলার মাঠটির ক্ষেত্রফল সমান সমান 115 গুণ 85 বর্গ মিটার। তাহলে আমরা এই 115 কে 85 দিয়ে গুণ করব। 5 × 5 = 25, 5 × 1 = 5 আর 2 হবে 7, 5 × 1 = 5, 5 × 8 = 40, 8 × 1 = 8, 4 12, 2, 8 × 1 = 8, 8 × 9। তাহলে 5 7 7 9, অর্থাৎ কত পাচ্ছি? 9775, 9775 বর্গ মিটার। তাহলে আমরা পেলাম মিন্টুদের যে মাঠটি তার ক্ষেত্রফল পেলাম 9600 বর্গ মিটার, আর মিন্টুদের খেলার মাঠটির ক্ষেত্রফল পেলাম 9775 বর্গ মিটার। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কাটা বড় না, এখানে দেখা গেল মিন্টুদের খেলার মাঠটি বড়। অতএব মিন্টুদের খেলার মাঠটি বড়। কত বড় সেটা আমরা এখানে লিখে দেব। এখানে লিখব 9775 বিয়োগ 9600 সমান সমান 5 7 6 পরে দাও 7 1 দাও 7, 175 বর্গ মিটার। তাহলে মিন্টুদের যে খেলার মাঠটি সেটি 175 বর্গ মিটার বড়। তো এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বারে বারে কিন্তু তোমাদের এই পশ্চিমবঙ্গ মেধা অন্বেষণ বা বিজ্ঞান মঞ্চের পরীক্ষায় এসে থাকে। আগামী 2024-এর অক্টোবরে যে পরীক্ষাটি হতে চলেছে সেখানেও ঠিক এরকমই হুবহু প্রশ্ন থাকবে। তার সমাধান তোমরা আগাম জেনে যাচ্ছ আমাদের এই ত্রিনেত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই অবশ্যই একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট আমরা আশা করতেই পারি। তো চলো এবার আমরা চলে যাবো ক্ষয়ের দাগে। তাহলে জিনিসের দাম প্রতি বছর 10% বাড়ে। বর্তমানে একটি ঘড়ির দাম 440 টাকা হলে 1 বছর আগে ঘড়ির দাম কত ছিল? প্রত্যেক জিনিসের দাম বাড়ে সমান সমান 10%। বর্তমানে একটি ঘড়ির দাম সমান সমান 440 টাকা। অতএব 1 বছর আগে ঘড়ির দাম ছিল কত? আজ যেটা হচ্ছে 110, সেটা গতকাল ছিল, মানে গত বছর ছিল কত? আজ যেটা হয়েছে 110 টাকা, সেটা গত বছর ছিল 100 টাকা। আজ হয়েছে সেটা 100 যোগ 10 টাকা। তার আগে অর্থাৎ 1 বছর আগে ছিল 100 টাকা। এখন যে ঘড়ির দাম 440 টাকা, তাহলে
তাহলে গত বছর তার দাম কত ছিল সেটা বার করবো। সমান সমান 100 গুণ বাই 110 গুণ 440, 0 0 4 11 44 সমান সমান 400 টাকা। 400 টাকা তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে 1 বছর আগে ঘড়িটির দাম ছিল 400 টাকা। তাহলে এই হলো আমাদের এই চারের ক্ষয়ের দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান। এক্ষেত্রে তোমাদের এই জায়গাটিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। যদি দেখা যেত 1 বছর আগে না বলে যদি বলা হতো 1 বছর পরে, তাহলে আমরা এই 100 যোগ 10 আমরা উপরে লিখতাম আর নিচে লিখতাম 100। কিন্তু যেহেতু বলেছে আগে, তাই আমরা এই 100টাকে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি 110 টাকা, আর গত বছরের চাইছি তার আগের বছর, তাই উপরে লিখছি 100। তাহলে 440 টাকা, যেটার দাম আজকের দিনে অর্থাৎ বর্তমানে, গত বছর ছিল সেটা 400 টাকা। তো এই হলো আমাদের ক্ষয়ের দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের গয়ের দাগের অঙ্কে। গয়ের দাগের অঙ্ক কি বলছে? গয়ের দাগে বলছে গল্পের বই ও উপন্যাসের বইয়ের সংখ্যার অনুপাত 5:3। তাহলে গল্পের বই ইজ টু উপন্যাসের বই সমান দেওয়া রয়েছে 5:3। মানে 5টি যদি গল্পের বই হয় তাহলে উপন্যাসের বই সংখ্যা হবে 3টি। এখন বলা আছে যে গল্পের বইয়ের সংখ্যা 1000টি। গল্পের বই আছে 1000টি। তাহলে আমাদের উপন্যাসের বই সংখ্যা কত এটা বার করতে হবে। উপন্যাসের বই সমান সমান, এখানে এই অনুপাতটা দেখো, আমার যাকে বার করতে হবে অর্থাৎ যার মান চাই তাকে আমরা কি করবো না উপরে রাখবো, অর্থাৎ 3/5। এই অনুপাতে 3কে উপরে রাখলাম, 5কে নিচে রাখলাম, কারণ 3কে আমাদের প্রয়োজন, অর্থাৎ উপন্যাসের সংখ্যা বার করবো, বইয়ের সংখ্যা, গুণ এই 1000। তাহলে 5 দিয়ে হবে 10, মানে 200। 200কে 3 দিয়ে গুণ করলে হবে 600। অর্থাৎ 1000টি গল্পের বই থাকলে উপন্যাসের বই আছে 600টি। এখন বলছে যে আর কত গল্পের বই কিনতে পারলে ওই অনুপাত 2:1 হবে। তার মানে অনুপাতটা আবার 2:1 হবে। অর্থাৎ গল্পের বইয়ের সংখ্যাটা হবে যদি 2 হয়, তাহলে উপন্যাসের বইয়ের সংখ্যা হবে 1টা। তখন তা বলা হচ্ছে যদি আর কত গল্পের বই কিনলে, অর্থাৎ গল্পের বই আমাদের আরো বাড়ছে, তাহলে স্থির রইল কে না আমাদের এই সংখ্যাটা স্থির রইল, অর্থাৎ উপন্যাসের বই। তাহলে গল্পের বইয়ের সংখ্যাটা আমাদের বার করতে হবে এখন। তাহলে গল্পের বই, এখন মোট গল্পের বই সমান সমান, তাহলে গল্পের বই সংখ্যা বার করবো, তাই তাকে উপর রাখবো এখন 2/1 গুণ এখানে উপন্যাসের সংখ্যা স্থির, অর্থাৎ এখানে 600টি, তাহলে 600। তাহলে 600 দুগুণে হবে 1200টি। তাহলে 1200টি হবে তখন গল্পের বই। তাহলে যদি অনুপাতটা দেখা যায়, নতুন অনুপাতটা 2:1 হয়, গল্পের বই 2টো হলে উপন্যাসের বই 1টা, উপন্যাসের সংখ্যা যদি 600 স্থির থাকে, তাহলে আমাদের মোট গল্পের বই সংখ্যা হবে 1200টি। কিন্তু আমাদের 1000টি গল্পের বই কিন্তু আগে থেকে রয়েছে, তাহলে কি লিখবো? অতএব আরো 1200 বিয়োগ 1000 সমান 200টি গল্পের বই কি হয়েছে না কিনতে হবে। তো এইগুলো আমাদের গয়ের দাগের আরো গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু একদম 2015 করেছে, 2022 করেছে। অন্য প্রশ্নগুলো আমি দেখিনি, তাই তোমাদের সেভাবে বলতে পারছি না, কিন্তু এই রকম ধরনের প্রশ্নই আসবে। দেখবে যে হয়তো এই প্রশ্নটাই চলে এসেছে, তখন তোমরা এইভাবে সমাধান করে আসবে। একবারের জন্য কিন্তু ছেড়ে আসা মানসিকতা মনে রাখবে না। যদি মেধা অন্বেষণ বা এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরীক্ষায় বসতে হয়, তাহলে সম্পূর্ণ প্রশ্নপত্রটি খুঁটিয়ে পড়তে হবে এবং তার সমাধান করে আসতে হবে। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে হবে, তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এরকম ভাবে সমস্ত অঙ্কের সমাধান খুব সহজেই হাতের মুঠোয় পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের ঘয়ের দাগের অঙ্কের সমাধান। 4-এর ঘ দাগে কি বলছে? এখানে বলেছে একটি বাক্সে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সা সমান সংখ্যক মুদ্রা মিলিয়ে মোট 201 টাকা আছে। তাহলে মোট কতগুলি মুদ্রা আছে?
আমরা যদি ধরে নিই যে প্রত্যেকটা 1 টাকা করে আছে, মানে 1 টাকা প্রত্যেকটি 1টি করে আছে, তাহলে 5 টাকা একটি, 2 টাকা একটি, 1 টাকা একটি, 50 পয়সা একটি, আর কি বলছে 25 পয়সা, 25 পয়সা একটি। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি, যোগ করলে কি দেখতে পাচ্ছি না 5 আর 2 7 আর 8 টাকা, আর 50 আর 25 75 পয়সা, মানে 8.75 টাকা আছে। কতগুলো মুদ্রা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 5টি মুদ্রা সমান সমান হলো এখানে 8.75 টাকা। এখানে বলা রয়েছে কি, বলা রয়েছে যে 201 টাকা আছে, 200, এটা হবে 201 টাকা, 1 টাকা আছে। তাহলে কতগুলো মুদ্রা আছে, এটা আমাদের মুদ্রা সংখ্যাটা বার করতে হবে। এখন যেহেতু টাকার পরিমাণটা বাড়ছে, তাহলে মুদ্রা সংখ্যাটা কিন্তু বাড়বে। তাহলে আমরা কি লিখব? লিখব মুদ্রা সংখ্যা, মুদ্রা সংখ্যা সমান, এখানে এই 201 কে উপরে রাখবো, বাড়বে বলছি সংখ্যাটা, তাহলে 201 বাই 8.75 গুণ 5। এখন এই দশমিক তোলার জন্য উপরে আমরা আরো 100 দিয়ে গুণ করতে পারি, দশমিক তুলে দিলাম, পাই দিয়ে কাটছি, পাই দিয়ে কাটি গেলে কত হবে? 5 1 কে 5, 3 37, 5 7 কে 35, 2 25, 5 5 25। তাহলে উপরে রয়েছে 201 গুণ 100 বাই 175। এখন 25 দিয়ে কাটছি, 25 4 হবে 100, 25 4 হবে 100, আর 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 25 হবে 175। এবার 7 দিয়ে কাটছি আমরা এই 201 কে, 7 দিয়ে কাটলে 7 দিয়ে হবে 14, 2 তাহলে থাকে 6 61, এটা কিন্তু কাটছে না। তাহলে 201 থাকবে, 201 ছিল, হ্যাঁ 201 ছিল, তাহলে এখানে 7, এখানে 7 আছে, আর এখানে 201 থাকছে, 201। তাহলে 201, এই 201 কে আমরা 4 দিয়ে গুণ করব, সমান সমান কি পাচ্ছি? 4 1 কে 4 0, আর 4 2 8, 804 কে আমরা 7 দিয়ে ভাগ করব, সমান সমান কত পাবো? সমান সংখ্যাটা হবে 201, এটা হবে 210, প্রশ্নপত্রে ভুল আছে, এটা হবে 210, তাহলে অঙ্কটি কিন্তু মিলবে না। তাহলে এখানে হবে 210, সেক্ষেত্রে আমরা লিখব 210, 210। তাহলে 7 দিয়ে কাটলে কত হবে? 7 3 হবে 21, 7 3 21 অর্থাৎ 30, 4 3 12, তার মানে এটা হবে 120, 120। এই 120টি হবে সেক্ষেত্রে মুদ্রা সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে ধরে নিলাম যে 5 টাকা আছে একটি, 2 টাকা আছে একটি, 1 টাকা আছে একটি, 50 পয়সা আছে একটি, 25 পয়সা আছে একটি। তাহলে 5টি যখন মুদ্রা হবে বাক্সে, তখন সেটা হবে 8 টাকা 75 পয়সা। তাহলে 210 টাকা কত হবে? 210 টাকা হতে হলে তখন মুদ্রা সংখ্যাটাই কত হবে? সেটা বার করার জন্য আমরা মুদ্রা সংখ্যা সমান সমান লিখলাম এই 810 বাই 8.75 গুণ 5। দশমিক তোলার জন্য আমরা কি করেছি? উপরে 100 দিয়ে গুণ করেছি, দিয়ে কাটাকুটি দিয়েছি, এটা আমরা 120। তো এইগুলো আমাদের এই পর্বের 4 দাগের ঘয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান। এবার আমরা চলে যাবো এই পর্বের অন্তিম অঙ্কে। তো চলো শেষ অঙ্ক, অর্থাৎ 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটিতে কি রয়েছে? না সরল করো, একটু সরল করতে বলা আছে। কি লেখা রয়েছে দেখো, বলা হয়েছে 1 পূর্ণ 1 এর 2, তৃতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 3 পূর্ণ 1 এর 2 ভাজিত 2 পূর্ণ 1 এর 3, দ্বিতীয় বন্ধনী শুরু হচ্ছে। এবার আছে 4 পূর্ণ 1 এর 4, 4 পূর্ণ 1 এর 4 ভাজিত প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে দেখো 2 যোগ 3 যোগ 2, 2 যোগ 3 যোগ 2 ভাজিত 3। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এই অঙ্কটি আছে, এই সমাধান করতে হবে আমাদের। তাহলে আমাদের কাজ কি হবে? প্রথমে কাজ হবে আমাদের প্রথম বন্ধনীর কাজগুলো। এখানে প্রথম বন্ধনীর কাজ, এই প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে যোগ, যোগ এবং ভাগ, তাই ভাগের কাজটি আমরা প্রথমে করব।
তাহলে সমান যদি লিখবো আমরা প্রথমে এগুলো যেহেতু অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ রয়েছে এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নেব। 2 কে 3 3 এর 2 তৃতীয় বন্ধনী 3 দুই 6 এর 7 7 এর 2 ভাজিত 3 দুই 6 এর 7 7 এর 3 দ্বিতীয় বন্ধনী 4 4 16 এর 17 17 বাই 4 ভাজিত প্রথম বন্ধনীটা 2 যোগ 3 যোগ এখানে আছে 2 ভাজিত 3 অর্থাৎ এই কাজটা আগে করব তাহলে 2 এর 3 অর্থাৎ 2 বাই 3 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ সমান সমান 3 বাই 2 তৃতীয় বন্ধনী 7 বাই 2 ভাজিত 7 বাই 3 দ্বিতীয় বন্ধনী 17 বাই 4 ভাজিত প্রথম বন্ধনীর ভিতর রয়েছে 2 যোগ 3 যোগ 2 এর 3 এক্ষেত্রে লসাগু হলো 3 তাহলে 3 2 হবে 6 ভগ্নাংশে যোগ করছি 3 3 কে হবে 9 যোগ 2 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ সমান সমান 3 এর 2 তৃতীয় বন্ধনী 7 এর 2 ভাজিত 7 এর 3 দ্বিতীয় বন্ধনী 17 বাই 4 ভাজিত এক্ষেত্রে কি হবে 9 6 15 16 17 17 বাই 3 দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ সমান সমান 3 এর 2 তৃতীয় বন্ধনী 7 এর 2 ভাজিত 7 এর 3 এবার এই দ্বিতীয় বন্ধনী আছে এখানে এর আছে এর দিলাম আর এখানে আছে 17 4 ভাজিত চিহ্নটা গুণ চিহ্ন করলাম তাই উঠে দেবো 17 3 হয়ে যাবে 3 এর 17 এখন কাটাকুটি দিচ্ছি 17 17 কেটে গেল এবার তৃতীয় বন্ধনীর মধ্যে রাখবো সমান সমান দিয়ে 3 এর 2 এ এখানে আছে 7 এর 2 ভাজিত আছে এর আছে ভাজিত পরে যদি এ থাকে সেও কিন্তু উল্টে যায় তাহলে এই ভাজিতটা আমি উল্টাচ্ছি তাহলে এখন এর তাহলে ভাজিত গুণ চিহ্ন করলাম অর্থাৎ 3 এর 7 হবে 3 এর 7 এর আছে গুণ চিহ্ন দেবো এবার একেও উল্টে যাবে আছে কত না 3 এর 4 আছে হয়ে যাবে 4 এর 3 এবার কাটাকুটি দেবো কি করছি না সাথে সাথে কেটে গেল এবার 2 এ 2 এ 4 2 এ 2 এ কেটে গেল 3 এ 3 এ কেটে গেল তাহলে কে রইল উপরে রইল এখানে 3 নিচে কেউ নেই সমান সমান হলো 3 তাহলে এইগুলো আমাদের মোট দাগের সরল অঙ্কের সমাধান তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে আমরা আজকের এই ষষ্ঠ পর্ব এখানে আমরা শেষ করব তার আগে আবারও আমি প্রতিদিনকার মতোই আমি আমার সকল ভিউয়ার্স তথা স্বাস্থ্য অভিভাবক এবং সেই সঙ্গে প্রিয় ছাত্রছাত্রীদের আবেদন রাখবো যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদের এবার হয়তো বিশ্বাস জন্মেছে যে তোমরাও এই পঞ্চম শ্রেণীর যে বিজ্ঞান মঞ্চ মেধা অন্বেষণ 2024 তাতে করে অঙ্কের যে প্রশ্নগুলো সেই অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে তাই সম্পূর্ণ ভিডিওটা যাতে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন তারা যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।